দূর এগুলো বাদ দেন। 5ই আগস্টের পর থেকেই বলছে, আবার আমার হাত দিয়ে শপথ নিছে, আমি নিয়োগ দিছি, আমি উপদেষ্টা বানাইছি। তারপরে উপদেষ্টার পরে তার 1 মাস 1.5 মাস পরে এসে আমার সঙ্গে দেখা করে গেছে, আমার প্রশংসা করে গেছে। আর কিসের বিচার করবে? কিসের বিচার করবে? আর্টিকেল 51 অব দি কনস্টিটিউশনে পড়ে যায় দেখুক। পদত্যাগের পরপরই নতুন এক প্রশ্ন সামনে চলে এসেছে। সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে কি এখন গ্রেপ্তার বা মামলার মুখোমুখি করা যাবে? বিভিন্ন মহল থেকে ইতিমধ্যে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জোরালো দাবি উঠছে। সংবিধানের 51 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতিকে 2 ধরনের সুরক্ষা দেওয়া হয়েছে। প্রথমত, দায়িত্ব পালনকালে করা কোনো কাজের জন্য কোনো আদালতে জবাবদিহি করতে হয় না তাকে। দ্বিতীয়ত, দায়িত্বে থাকাকালীন তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের বা চালু রাখা যায় না, জারি করা যায় না গ্রেপ্তারি পরোয়ানাও। কিন্তু এখানেই লুকিয়ে আছে গুরুত্বপূর্ণ একটা মোড়। পদত্যাগের সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার ও ফৌজদারি মামলার সেই সাময়িক সুরক্ষা শেষ হয়ে যায়। অর্থাৎ এখন সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগে মামলা করার সুযোগ তৈরি হয়েছে। তবে শর্ত একটাই, সেই অভিযোগ হতে হবে সুনির্দিষ্ট ও আইনগতভাবে আমলযোগ্য, আর দায়িত্ব পালনকালে করা কাজের জন্য দায় মুক্তি এখনও বহাল থাকবে। তাহলে ঠিক কোন ধরনের অভিযোগে মামলা হতে পারে তার বিরুদ্ধে? রাষ্ট্রপতি হওয়ার আগে করা কোনো ফৌজদারি অপরাধ, দুর্নীতি কিংবা অন্য কোনো নির্দিষ্ট আমলযোগ্য অপরাধের ক্ষেত্রেই কেবল আইনি পথ খোলা থাকে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় 1991 সালে স্বৈরশাসক HM এরশাদের পতনের পর তাকে গ্রেপ্তার করা হয়েছিল রাষ্ট্রীয় উপহার আত্মসাৎ ও অবৈধ সম্পদ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে। পরে 1992 সালে আদালত তাকে 3 বছরের কারাদণ্ডও দেন। তবে শাহাবুদ্দিনের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে একটাই বিষয়ের উপর: অভিযোগটা তার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের কাজ সংক্রান্ত নাকি সম্পূর্ণ ব্যক্তিগত কোনো ফৌজদারি অপরাধ। ক্ষমতার আসনে থাকাকালীন যে সুরক্ষার চাদর জড়ানো থাকে, পদত্যাগের পরই তা খসে পড়ে অনেকটা। শাহাবুদ্দিনের ক্ষেত্রে সেই সুরক্ষা কতটা কাজ করবে, নাকি এরশাদের পথেই হাঁটতে হবে তাকে? সেই প্রশ্নের উত্তর এখন সময়ের হাতে।